যখন কেউ কথা বলে তখন আমরা সকলে তার কথা শুনি, কিন্তু আমাদের না বলা কথাগুলো শুধুমাত্র ঈশ্বর এবং আমাদের বাবা মাই বুঝতে পারে, আমাদের বাবা মাই শুনতে পারে। আপনি যদি সত্যিকারের ভালোবাসা খুঁজতে চান তাহলে একবার নিজের বাবা মার দিকে তাকিয়ে দেখুন। মানুষ দুটো সারা জীবন শুধু আপনাকে ভালোবেসেই গেছে, প্রতিদানে কি কখনো কিছু চেয়েছে? নমস্কার বন্ধুরা, কাহিনীর নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন সম্ভবামি যুগে যুগে। রামচরণবাবু বিকালে একটি আরাম কেদারায় বসে একটি বই পড়ছিলেন, আর ওনার স্ত্রী ভবানী দেবী ওনার পাশে বসে বসেই কিছু একটা সেলাই করছিলেন। হঠাৎ করে রামচরণবাবুর নাতি ওনার কাছে দৌড়ে এসে বলতে লাগলো, দাদু, এগুলো তুমি কি বই পড়ছো? এগুলোতে তো কোনো ফটোও নেই। দেখো, আমি তোমার জন্য কত ভালো ভালো বই এনেছি, এতে অনেক সুন্দর সুন্দর ফটো লাগানো রয়েছে। নাতির কথা শুনে রামচরণবাবু বলতে লাগলো, আচ্ছা, তুই আমার জন্য বই এনেছিস? দেখি তো কি বই এনেছিস। এমনটা বলে রামচরণবাবু নিজের হাতের বইটা পাশে রেখে দিয়ে নিজের নাতির হাত থেকে সেই কমিকের বুকসগুলো নিয়ে বলতে লাগলেন, বাবাই, তুমি এই কি ধরনের বই পড়ো? ভালো ভালো বই পড়তে হয় না? এই সব বই পড়লে তুমি কি শিখবে বলো তো? এখানে সব মারপিট দেখাচ্ছে, আর এই লাল রঙের অদ্ভুত ধরনের দেখতে লোকটা কে? তখনই বাবাই বলতে লাগলো, দাদু, এ তো সুপার হিরো, ওর নাম হলো স্পাইডারম্যান। তখনই রামচরণবাবু বলতে লাগলেন, এ কি সব জিনিস পড়ে ছেলেটা। আমাদের সময় দারুণ দারুণ কমিক হতো, সেই সব কমিক পড়লে ভয়ে তোমার শিহরণ জেগে যেত। তুমি তো ওগুলো পড়োই নি। চাচা চৌধুরী, বাটুল দি গ্রেট, এইসব কমিক্স তুমি পড়েছো? এই কমিক্সগুলো পড়লে যেমন ভালো শিক্ষা পাওয়া যেত, তেমনি খুব রোমাঞ্চ অনুভব হতো। তখনই বাবাই বলতে লাগলো, দাদু, তুমি কিচ্ছু জানো না, এন্টারটেনমেন্ট নিয়ে তোমার কোনো জ্ঞান নেই। এমনটা বলেই নিজের বইগুলো নিজের দাদুর হাত থেকে কেড়ে নিয়ে সে দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। রামচরণবাবু নিজের নাতির এমন ব্যবহারে খুবই দুঃখ পেলেন। তিনি খানিকক্ষণ একটু গম্ভীরভাবে একদিকে তাকিয়ে রইলেন। তারপর ভবানী দেবীকে বলতে লাগলেন, জানো ভবানী, আমরা মনে হয় আজকালকার দিনের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছি না। আমাদের চিন্তাধারা আর আজকালকার যুগের চিন্তাধারার মধ্যে অনেক তফাৎ হয়ে গেছে। আমাদের আদর্শ, আমাদের বিচার এই তথাকথিত মডার্ন সমাজে পুরনো হয়ে গেছে। ভবানী দেবী রামচরণবাবুর মনের অবস্থা বুঝতে পারতেন। তিনি রামচরণবাবুকে বলতে লাগলেন, এত দুঃখ করছো কেন? আমাদের সময় এখন পার হয়ে গেছে, এখন এদের সময়, এরা আনন্দ ফুর্তি করবে, এরা বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট করবে। আসলে কিছু মাস আগেও রামচরণবাবু নিজের ফ্যাক্টরি চালাতেন এবং ওনার ছেলে অমর্ত্য ওনার ফ্যাক্টরিতেই ওনাকে সাহায্য করত। কিন্তু হঠাৎই একদিন কারখানায় থাকাকালীন ওনার বুকে খুব ব্যথা শুরু হলো। ওনার শরীর যেন দরদর করে ঘামাতে লাগলো। ওনাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হলো, ডাক্তার বলল ওনার হার্ট অ্যাটাক হয়েছিল। ডাক্তার বললেন ওনার ইমিডিয়েট সার্জারি করতে হবে। তারপর সার্জারির পর কিছুদিন ওনাকে আরাম করতে বলা হয়েছিল। রামচরণবাবু, যিনি সব সময় ফ্যাক্টরিতে যেতেন, কাজের মধ্যেই নিজের অধিকাংশ সময় কাটাতেন, হঠাৎ করেই তিনি ঘরে বসে গেলেন। প্রথম কয়েক মাস তো অমর্ত্য ফ্যাক্টরির বিভিন্ন রকম কাজবাজের হিসাব এবং টাকা পয়সার লেনদেনের হিসাব রামচরণবাবুকে দিত। কিন্তু কয়েক মাস কেটে যাওয়ার পর সে ওই সমস্ত হিসাব দেওয়া বন্ধ করে দিল। রামচরণবাবু যখন অমর্ত্যর কাছ থেকে হিসেব নিকেশ চাইল, তখন সে বলতে লাগলো, বাবা, এখন ডিজিটালের সময়, এখন সব কিছু সবাই ডিজিটাল করে দিয়েছে, তাই আমিও সব কিছু কম্পিউটারাইজ করে দিয়েছি। এখন সব হিসেব নিকেশ কম্পিউটারেই থাকে। শুধু শুধু তুমি আর এইসবের ভিতর ঢুকতে যেও না। আমি এগুলো জানি, বুঝি, আমি এগুলো সামলে নেব। সেদিন থেকেই রামচরণবাবু হঠাৎ করেই এটা ভাবতে লাগলেন, এই নতুন পৃথিবীতে, এই নতুন জমানায় হয়তো ওনার মতো মানুষের কোনো কদর নেই। রামচরণবাবু এভাবেই এই সমস্ত বিষয় নিয়ে ভাবছিলেন। হঠাৎ করেই ভবানী দেবী ওনাকে বলতে লাগলেন, চলো, রাতের খাওয়ারের সময় হয়ে গেছে, বৌমা অনেকক্ষণ ধরে ডাকছে। রামচরণবাবু যখন রাতের খাওয়ার খেতে ডাইনিং টেবিলে আসলেন, উনি দেখলেন রাতে সমস্ত রকমের বাইরের খাবার দাবার আনানো হয়েছে।
রামচরণবাবু এই সমস্ত দেখে খুব রেগে গেলেন। তিনি বলতে লাগলেন, তোমরা অধিকাংশ সময় এত বাইরের খাবার কেন খাও বলো তো? আমার এসব খাওয়ার ভালো লাগে না। রামচরণবাবু এইভাবে রেগে যাচ্ছেন দেখে ভবানী দেবী বলতে লাগলেন, আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, আমি এক্ষুনি তোমার জন্য রুটি বানিয়ে নিয়ে আসছি, 10 মিনিট বসো, এক্ষুনি নিয়ে আসবো। তুমি অত রাগারাগি করছো কেন? এমনটা বলেই ভবানী দেবী যখন রান্নাঘরে রামচরণ বাবুর জন্য রুটি বানাতে গেলেন, তখনই তার বৌমা বলতে লাগলো, মা আপনি রান্নাঘরে কি করছেন? আমি তো রাতের খাওয়ার অর্ডার করে দিয়েছি, তারপরেও রান্নাঘরে আসতে হলো। তখনই ভবানী দেবী বলতে লাগলেন, দেখো মা, তুমি তো জানো তোমার বাবা বাইরের খাবার পছন্দ করেন না, এই 2টো রুটি আর একটু বেগুন পোড়া দেব, তাতেই ওনার হয়ে যাবে। তখনই ভবানী দেবীর বৌমা বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, আপনার যা করার করুন, কিন্তু তার আগে আমার বাবাইয়ের জন্য দুধটা গরম করতে দিন। ও রাত্রেবেলা যদি তাড়াতাড়ি না খায় তাহলে কিন্তু সকালে উঠতে দেরি হয়ে যাবে, আর সকালে তো আপনি জানেন যে স্কুল কত তাড়াতাড়ি ওর। আপনি একটু পরে করবেন, আমাকে আগেই কাজটা করে নিতে দিন। ভবানী দেবী যখন এই সমস্ত কথা শুনলেন তখন ওনার মনটা খুব খারাপ হয়ে গেল। আজকে ওনার রান্নাঘরের প্রতি ওনার কোনো অধিকার নেই। এদিকে রামচরণবাবুও বাইরে বসে বসে এই সমস্ত কথা শুনছিলেন। ভবানী দেবী যখন রান্নাঘর থেকে বাইরে বেরোলেন তখন তিনি রামচরণবাবুকে বলতে লাগলেন, আচ্ছা এখন তো তোমার শরীরটা অনেক ভালো হয়েছে, তুমি এক কাজ করো না, তুমি কাল থেকে ফ্যাক্টরিতে যাওয়া শুরু করো, দেখবে ফ্যাক্টরিতে গেলে তোমার মনটাও ভালো লাগবে। সকালে যখন অমর্ত্য নিজের অফিসে বেরিয়ে গেল তখন রামচরণবাবু আস্তে আস্তে তৈরি হতে লাগলেন। ওনার মনে আজকে অনেক উৎফুল্ল ছিল। এত বছর তিনি যাদের সঙ্গে কাজ করেছিলেন, আজকে কয়েক মাস পর আবারও তাদের সঙ্গে দেখা হবে। আসলে রামচরণবাবুর সঙ্গে যারা কাজ করতেন তাদেরকে তিনি কখনোই নিজের কর্মচারী মনে করেননি। উনি সবসময় তাদেরকে নিজের পরিবারের একটা অঙ্গ মনে করেছেন। উনি এটা খুব ভালো মতোই উপলব্ধি করতে পারতেন যে ওনার কর্মচারীদের জন্যেই আজকে উনি এতটা প্রতিষ্ঠিত হতে পেরেছেন। রামচরণবাবু ফার্স্ট ফ্লোরে থাকতেন। সেখান থেকে নামতে নামতে উনি হঠাৎ করে হাঁপাতে লাগলেন, কিন্তু তবুও আজ ওনার মনে অনেক উৎসাহ ছিল। উনি এতদিন পর নিজের কোম্পানিতে যেতে চলেছিলেন, কোম্পানির মানুষজনের সঙ্গে দেখা করতে চলেছিলেন। রামচরণবাবু যখন ফ্যাক্টরিতে পৌঁছলেন তখন অমর্ত্য ওনার সিটে বসেছিল। এদিকে অমর্ত্য যখন হঠাৎ করে নিজের বাবাকে কারখানায় দেখল, সে হতবাক হয়ে গেল। সে হঠাৎ করে তার বাবার সিট থেকে উঠে দাঁড়ালো এবং বলতে লাগলো, বাবা তুমি হঠাৎ করে কারখানায়? তখনই রামচরণবাবু বললেন, হ্যাঁ রে, অনেক দিন বাড়িতে বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম আবার ফ্যাক্টরি যাওয়া শুরু করি, তাই আজকে চলে আসলাম। রামচরণবাবু যখন কারখানায় ঢুকলেন তখন উনি অবাক করা কিছু দৃশ্য দেখলেন। উনি দেখলেন কারখানার কোনো পুরনো মেশিন আর ওখানে নেই। সেই সমস্ত পুরনো মেশিনের বদলে নতুন মেশিন চলে এসছে। এছাড়াও এর থেকে বড় একটা আশ্চর্যের জিনিস তার জন্য অপেক্ষা করছিল। উনি নিজের পুরনো ওয়ার্কারদের যখন খুঁজতে লাগলেন উনি দেখলেন সেখানে কোনো পুরনো ওয়ার্কার ছিল না। তিনি অমর্ত্যকে জিজ্ঞেস করলেন, অমর্ত্য, পুরনো ওয়ার্কাররা কোথায় গেছে? তখনই অমর্ত্য বলতে লাগলো, আসলে বাবা আমি পুরনো মেশিন বদলে নতুন মেশিন লাগিয়েছি, আর আগে তোমার যে ওয়ার্কাররা ছিল তারা এই নতুন মেশিন চালাতেই জানে না, তাই বাধ্য হয়ে আমার ওদেরকে কাজ থেকে ছাঁটাই করতে হয়েছে আর নতুন ওয়ার্কার রাখতে হয়েছে। অমর্ত্যর কথা শুনে রামচরণবাবুর যেন পায়ের তলার মাটি সরে গেল। উনি যখন কাউন্টারে বসতে লাগলেন তখনই অমর্ত্য বলল, বাবা ওখানে বসো না, ওখানে অ্যাকাউন্টেন্ট বসে, আর কিছুক্ষণ পরই ও চলে আসবে। তুমি এক কাজ করো, তুমি ওয়েটিং রুমে বসে পড়ো গিয়ে। এদিকে রামচরণবাবু যখন অমর্ত্যর মুখ থেকে একথা শুনলেন তখন ওনার সমস্ত আনন্দ উৎসাহ যেন এক নিমেষে ধূলিসাৎ হয়ে গেল। উনি কত উৎসাহ নিয়ে আজ নিজের কারখানায় এসেছিলেন। উনি নিজের পুরনো ওয়ার্কারদের সঙ্গে দেখা করবেন, তারা ওনাকে কত আদর করবে, কত যত্ন করবে, কিন্তু ওনার সেই সমস্ত আশা যেন এক নিমেষে শেষ হয়ে গেল। কিছুক্ষণ পর তিনি আবারও ওয়ার্কশপে গেলেন। দেখলেন সেখানকার ওয়ার্কাররা কাজ করার বদলে মোবাইলে কি সমস্ত জিনিস দেখছে। উনি ওয়ার্কারদেরকে উল্টোপাল্টাভাবে বকাবকি করতে লাগলেন। তিনি বললেন, তোমরা এখানে কাজ করতে আসো নাকি মোবাইল দেখতে আসো? তখন অমর্ত্য রামচরণবাবুকে কিছুই বলল না।
কিন্তু রাত্রে যখন তারা একসঙ্গে খাওয়ার টেবিলে বসলো তখন অমর্ত্য রামচরণ বাবুকে উল্টোপাল্টা কথা বলতে লাগলো। অমর্ত্য বলতে লাগলো, বাবা তোমার এখন বয়স হয়েছে, তোমার ফ্যাক্টরিতে গিয়ে কি হবে বলো তো? ঘরে বসে আরাম করো না। আর ঘরে বসে বসে যদি তুমি এত বোর হয়ে যাও তাহলে এক কাজ করো, তীর্থযাত্রায় বেরিয়ে যাও। কিন্তু দয়া করে কাল থেকে আর ফ্যাক্টরিতে যেও না, আমার কাজে খুব অসুবিধা হচ্ছে। মা বাবা যখন নিজের ছেলের মুখ থেকে একথা শুনলেন তখন তারা যেন জড় পদার্থের মতো স্তব্ধ হয়ে গেলেন। তারা ভাবতে লাগলেন, আমার এই ছেলে যাকে এত কষ্ট করে মানুষ করলাম, নিজের কোম্পানি সমস্ত দায়িত্ব তার হাতে তুলে দিলাম, আজকে সে আমাকে বলছে আমি যেন কোম্পানিতে না যাই, আমি যেন তীর্থযাত্রায় চলে যাই। তখনই ভবানী দেবী বলে উঠলেন, অমর্ত্য তুমি এগুলো কি ধরনের কথা বলছো? তোমার বাবা তো তোমার সাহায্য করার জন্যই গেছিলেন। অমর্ত্য বলল, আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই, আমার নিজের কাজ কিভাবে আমাকে করতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি। এমনটা বলেই অমর্ত্য নিজের ঘরে চলে গেল। এদিকে রামচরণ বাবু আর ভবানী দেবীর চোখে জল নিয়ে একে অপরের দিকে তাকিয়ে রইলেন। তখনই ভবানী দেবী নিজের চোখের জল মুছে বলতে লাগলেন, যা হয়েছে হয়েছে, বাদ দাও। এমনিতেই তো একদিন না একদিন ওকেই তোমার ফ্যাক্টরি দিতে হতো, ও ছাড়া আর কেই বা ফ্যাক্টরি সামলাবে? তা আগেই যখন চাইছে ফ্যাক্টরি সামলাতে, সামলাক না। ভবানী দেবী নিজের স্বামীকে তো এই সমস্ত কথা বুঝিয়ে দিয়েছিলেন, কিন্তু ব্লাড প্রেশারের রোগী ভবানী দেবী নিজের ছেলে এবং বৌমার এই ধরনের ব্যবহারে সবসময় চিন্তিত থাকতে শুরু করলেন। হঠাৎ করে একদিন সকালে উনি যখন ফ্রিজ খুললেন দেখলেন ফ্রিজে একটুও সবজি নেই। উনি ভাবতে লাগলেন, ফ্রিজে একটাও সবজি নেই, ওর বাবা তো সবজি ছাড়া খেতেও পারে না। কি করি, যাই বাজার থেকে গিয়ে কিছু সবজি নিয়ে আসি। এমনটা ভেবেই তিনি বাজারের ব্যাগটি তুললেন এবং কিছু টাকা নিয়ে উনি বাজারের উদ্দেশ্যে রওনা দিলেন। দু এক সিঁড়ি নামার সঙ্গে সঙ্গেই ওনার মাথাটা ঘুরিয়ে গেল এবং উনি নিজেকে সামলাতে পারলেন না। উনি সিঁড়ি থেকে নিচে গড়িয়ে পড়লেন এবং ওনার মাথা ফেটে গেল। তাড়াতাড়ি রামচরণবাবু নিজের স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেলেন, কিন্তু হাসপাতালে যেতে যেতেই উনি নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ভবানী দেবীর চলে যাওয়ার দুঃখটা রামচরণবাবু নিতে পারছিলেন না। ওনার মাথায় যেন দুঃখের পাহাড় ভেঙে পড়েছিল। রামচরণবাবুর ছোট বোন এবং তার মেয়ে ওনাকে সাহারা দিল, কিন্তু শ্রাদ্ধের অনুষ্ঠান শেষ হওয়ার পর সমস্ত আত্মীয় স্বজনরাও বাড়ি থেকে চলে গেল। নিজের ছেলে বৌমার কাছ থেকে তো উনি আগেই উপেক্ষিত ছিলেন। যতদিন ভবানী দেবী বেঁচে ছিলেন ততদিন ওনার মনে অন্তত এই বিষয় নিয়ে শান্তি ছিল যে ওনার নিজের কেউ আছে যে ওনার খেয়াল করে, ওনাকে নিয়ে চিন্তা করে। কিন্তু এখন তো ওনার সেই সম্বলটাও ওনার হাতের থেকে চলে গেল। বৌমার অপমানজনক কথা এবং ছেলের রুক্ষ ব্যবহারও তিনি সহ্য করে নিতেন, কিন্তু ভবানী দেবী যখন এই পৃথিবীতে থাকলেন না তখন ওই বাড়িতে এক মুহূর্ত থাকাও ওনার পক্ষে সম্ভব হচ্ছিল না। ছেলে, বৌমা, নাতি সবাই নিজের নিজের জীবনে ব্যস্ত ছিল, কিন্তু রামচরণবাবুর সঙ্গে কথা বলার মতো কেউ ছিল না। 2-4 দিন পর পর ওনার মেয়ে ওনার সঙ্গে দেখা করতে চলে আসতো। তখন নিজের মেয়েকে দেখে রামচরণবাবু খুব খুশি হয়ে যেতেন, কিন্তু যখন আবার সে নিজের শ্বশুরবাড়ি চলে যেত তখন রামচরণবাবুর আর কিছুই ভালো লাগতো না। রামচরণবাবুর বৌমা প্রতিদিন সকালবেলা ব্রেড আর বাটার ওনার সামনে ধরে দিত, কিন্তু রামচরণবাবু এই সমস্ত খাবার খেতে ভালোবাসতেন না। উনি জানতেন ওই খাবারগুলো ওনার স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, কিন্তু আজকে রামচরণবাবুর জন্য অন্য কোনো খাবার বানিয়ে দেওয়ার মতো কেউ ছিল না। সকাল সকাল অগত্যাই ওনাকে ওই ব্রেড বাটার খেতে হয়েছিল। এদিকে সবাই যখন ডাইনিং টেবিলে বসে সকালের খাবার খাচ্ছিল তখন হঠাৎ করেই ডোরবেল বেজে উঠল। রামচরণবাবুর বৌমা যখন দরজা খুললেন তিনি দেখলেন সামনে ওনার পিসি শাশুড়ি দাঁড়িয়ে রয়েছে। তিনি নিজের পিসি শাশুড়িকে বলতে লাগলেন, পিসি তুমি এখন এখানে? রামচরণবাবু নিজের বৌমাকে বললেন, বৌমা আসলে আমিই ওকে ডেকে পাঠিয়েছি। কিছুদিন যাবত আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে, তো তাই মনে করলাম একটু বোনকেই ডেকে নিই। ও যদি পাশে থাকে তাহলে একটু সময়ও কাটবে আর আমার শরীরটাও একটু ভালো হবে। তখনই রামচরণবাবুর বৌমা বলতে লাগলো, কিন্তু বাবা আপনার শরীর খারাপ তা বলে আপনি পিসিকে এইভাবে কষ্ট করে ডাকলেন? পিসিরও তো ঘর সংসার আছে, উনি বা কতদিন আপনার সঙ্গে এইভাবে পড়ে থাকবেন? রামচরণবাবুর বৌমা যখন নিজের পিসি শাশুড়ির সম্বন্ধে এই সমস্ত কথা বলছিলেন তখনই ওনার পিসি শাশুড়ি বলে উঠলেন,
আরে বৌমা, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? আমার সংসার আছে ঠিকই, কিন্তু নিজের ভাইয়ের জন্য সময় নেই এটাও তো ঠিক নয়। কখনো কখনো নিজের বাপের বাড়িতেও এসে একটু সময় কাটাতে হয়। রামচরণবাবু যখন নিজের একমাত্র বোনকে দেখলেন, ওনার মুখেও হাসি ফুটে গেল। রামচরণবাবুর বোনের নাম ছিল আরতি। আরতি দেবী সব সময় রামচরণবাবুর খাওয়া দাওয়া, ওনার ওষুধের খেয়াল রাখতে শুরু করলো। এদিকে যখন রামচরণবাবুর মেয়ে চলে আসতো, তখন তো ওনার খুশির ঠিকানাই থাকতো না। বোন মেয়ে সকলে মিলে রামচরণবাবুর অনেক সেবা করত, আর রামচরণবাবুও তাদের সঙ্গে সময় কাটিয়ে নিজের পুরনো দিনের বিভিন্ন রকম স্মৃতি উজাগর করতেন। ওনার ওদের সঙ্গে সময় কাটাতে খুব ভালো লাগতো। ধীরে ধীরে তিনি ভবানী দেবীর দুঃখ ভুলতে শুরু করলেন। কিন্তু রামচরণবাবুর বৌমার তার পিসি শাশুড়ির তাদের বাড়িতে থাকাটা একদম ভালো লাগছিল না। একদিন সন্ধ্যায় যখন অমর্ত্য বাড়িতে আসলো, তখনই তার বউ তাকে বলতে লাগলো, দেখো আমি এইভাবে আর থাকতে পারছি না। সে কবে পিসি শাশুড়ি বাড়িতে এসেছেন, উনি তো এখান থেকে যাওয়ার নামই নিচ্ছেন না। সব সময় আমার মাথার উপরে বসে থাকেন, যা করতে যাই তাতেই ওনার সমস্যা। এইভাবে কিভাবে চলবে বলো তো? এছাড়াও দুদিন পর পর তো তোমার বাবা তোমার বোনকে বাড়িতে ডেকে নেয়, সব সময় বাড়িতে মেলা লাগিয়ে রেখে দেয়। এরকম করে কি সংসার করা যায়? অমর্ত্য যখন নিজের বউয়ের মুখ থেকে এই সমস্ত কথা শুনল, সে রাগে গজগজ করতে লাগলো। পরদিন সকালে যখন অমর্ত্যর পিসি মন্দিরে পুজো দিতে গেছিল, তখনই অমর্ত্য নিজের বাবাকে বলতে লাগলো, আচ্ছা বাবা, তুমি এগুলো কি শুরু করেছো বলো তো? পিসি কবে বাড়ি যাবে? তখনই রামচরণবাবু বললেন, কেন, তোর কি কোনো অসুবিধা আছে? অমর্ত্য বলতে লাগলো, অসুবিধা তো অবশ্যই আছে। সবসময় উনি তোমার বৌমার উপর হুকুমদারি করেন, সারাদিন ঘরের এত কাজ করার পর আবার ওনারও ফরমাইশ খাটতে হয় ওকে। এছাড়াও ওনার তো নিজের ঘর বাড়ি, নিজের সংসার আছে, অন্যের বাড়িতে এইভাবে কতদিন পড়ে থাকবেন? এছাড়াও বাবা দেখো, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়েছে। এইভাবে আমাদের এই কজনের সংসার টানতেই আমার এত সমস্যা হয়ে যায়। তার উপরে দিনের পর দিন তুমি একটার পর একটা লোক সংসারে ঢুকিয়েই চলেছ। কখনো পিসি, কখনো বোন, কেউ না কেউ তো বাড়িতে আসতেই রয়েছে। আমি কি অন্যের দায়িত্ব নেওয়ার ঠিকা নিয়ে রেখেছি নাকি? তখনই রামচরণবাবু বললেন, দেখ বাবা, ও আমার দায়িত্ব নিয়েছে, ও আসাতে আমার অনেক সুবিধা হয়েছে। আমি সঠিক সময়ে খাওয়া দাওয়া করতে পারছি, সঠিক সময়ে ওষুধ পাচ্ছি। এছাড়াও তোরা তো অধিকাংশ সময় বাইরের খাবার খাস, আমার ওসব খাবার খেলে শরীরের অসুবিধা হয়। আমার বোন আমার জন্য প্রতিদিন বাড়িতে রান্না করে দিচ্ছে, আমার শরীর ভালো থাকছে, তা আমি ওকে রাখবো না? আমি ওকে কিছুদিনের জন্য এখানে ডেকেছিলাম, ও নিজের বাড়িতে এমন কিছু দায়িত্ব ওর পালন করতে হয় না। ভেবেছিলাম আমার এখানে আসলে আমারও একটু সুবিধা হবে। তখনই অমর্ত্য বলতে লাগলো, তুমি তো এমন করে বলছো যেন তোমার বৌমা তোমার কোনো সেবাই করে না। সত্যি, অন্যের কাছে না তোমরা এরকমই করো সব সময়। তোমার নিজের লোককে ভাল লাগে না, তাই না? বাড়ির বউকে তোমাদের পছন্দ হয় না, এদিকে বাইরের লোকের সেবা যত্ন তোমাদের খুব ভালো লাগে। অমর্ত্যর মুখ থেকে এই সমস্ত কথা শুনে রামচরণবাবুর বুকের ভেতরটা যেন ছিন্ন ভিন্ন হয়ে গেল। তিনি এটা ভালো মতোই বুঝতে পারছিলেন যে এখন যদি ওনার বোন এখানে থাকে, তাহলে শুধু শুধু বৌমা তাকে বিভিন্নভাবে অপমান করবে। তার থেকে ওনার বোনকে বাড়ি পাঠিয়ে দেওয়াই ভালো হবে। পরদিন রামচরণবাবু নিজের বুকের উপর পাথর রেখে হলেও নিজের বোনকে তার নিজের বাড়ি পাঠিয়ে দিল। মনে দুঃখ নিয়ে রামচরণবাবু নিজের ঘরে ঢুকে পড়লেন, আর ভবানী দেবীর একটা ছবি হাতে নিয়ে ওনার সঙ্গে কথা বলতে লাগলেন। ভবানী, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? তুমি আমাকে ছেড়ে যাওয়ার পর আমার কিচ্ছু ভালো লাগে না। কিছুদিনের জন্য আরতিকে এনে রেখেছিলাম, ও যখন ছিল তাহলে একাকিত্ব লাগতো না, ওর সঙ্গে কিছুক্ষণ গল্প গুজব করতাম। এছাড়া ও আমার খাওয়া দাওয়ারও ঠিকভাবে খেয়াল রাখতো। কিন্তু ওর এখানে থাকাটা তোমার ছেলে বৌমার সহ্য হলো না। আচ্ছা ভবানী, তুমি আমাকে একটা কথা বলো তো, আমার কি এখন নিজের বাড়িতে কোনো অধিকার নেই? আমি কি নিজের বোন, নিজের মেয়েকে আমার নিজের বাড়িতেই ডাকতে পারবো না? আর ভবানী দেবীর ছবিটা বুকে জড়িয়ে ধরে রামচরণবাবু অঝরে কাঁদতে লাগলেন। এদিকে কিছুদিনের মধ্যেই রামচরণবাবু আবারও বিষাদগ্রস্ত হয়ে পড়লেন। আরতি দেবী যে কদিন রামচরণবাবুর সঙ্গে ছিলেন, সে কদিন তিনি রামচরণবাবুকে হালকা ফুলকা খাবার বানিয়ে দিতেন। কিন্তু আরতি দেবী চলে যাওয়ার পর রামচরণবাবুর বৌমা আবারও রামচরণবাবুকে সেই ভারী ভারী রিচ খাবার দিত। এছাড়াও সকালে প্রতিদিন ব্রেড বাটার দিত।
এই সমস্ত খাওয়ার রামচরণবাবুর ভালো লাগতো না। ওগুলো খেয়ে রামচরণবাবুর শরীর খারাপ করত। কিছুদিনের মধ্যেই ওনার শরীর খুব খারাপ হতে লাগলো। ওনার মাঝে মধ্যেই পেট খারাপ থাকতে লাগলো। এমনই একদিন রামচরণবাবু নিজের বৌমাকে বলতে লাগলেন, বৌমা, আমার পেটটা আজকে ভালো নেই, আমার জন্য একটু ডালিয়া বানিয়ে দাও না। রামচরণবাবুর বৌমা প্রথম দিকে তো ওনাকে কিছুই বলল না। সে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, আমি বানিয়ে দেব। কিন্তু 4-5 ঘন্টা কেটে যাওয়ার পরও যখন রামচরণবাবু নিজের খাওয়ার পেলেন না, তখন তিনি আবারও নিজের বৌমাকে বলতে লাগলেন, বৌমা, আমার ডালিয়াটা বানিয়েছো? তখনই সে চিৎকার করে বলে উঠল, আমার কি আর কোনো কাজ নেই? এমনিতে তো সারা দিন আমি একা একা খেটে মরে যাচ্ছি, তারপর প্রতিদিন আপনি নতুন নতুন ফরমাইশ করেন। এরকম করে আমি করতে পারবো না। সারাদিন ঘর সংসারের কাজ করব, তারপরে আপনার জোগাড়যন্ত্র করব, আপনার ফরমাইশ পূরণ করব। দেখুন, আমি একা মানুষ, একা হাতে ঘরের সব কাজ করতে হয়, আপনার তো একটু বোঝা উচিত। এত কথা শোনানোর পর রামচরণবাবুর বৌমা রান্নাঘরে ডালিয়া বানাতে গেল। এদিকে রামচরণবাবুর নিজের বৌমার কথা শুনে অপরাধ বোধ হতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ওনার বৌমা ওনার জন্য ডালিয়া বানিয়ে তো আনলো, কিন্তু এখন এই ডালিয়া ওনার কাছে বিষের থেকে কম কিছু লাগছিল না। এই খাওয়ার এখন আর ওনার গলা দিয়ে নামছিল না। মনে মনে ভাবতে লাগলেন, এই ডালিয়া খাওয়ার থেকে বিষ খাওয়া অনেক ভালো ছিল। এই সমস্যা তো প্রতিদিনের ছিল। প্রতিদিন রামচরণবাবুর বৌমা, রামচরণবাবুর ছেলে ওনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করত, কিন্তু এখন তো ওনার দুঃখ শোনার মতো কেউ ছিল না। চুপচাপ আরামকেদারায় বসে বসে উনি শুধু একটা কথাই ভাবতেন, এত কষ্ট করে ছেলেকে বড় করলাম, মানুষ করলাম, আজকে সেই ছেলেই আমার সঙ্গে এমন ব্যবহার করছে। সব সময় ভবানী দেবীর ফটোটাকে বুকে জড়িয়ে থাকতেন আর বলতেন, দেখেছো, আমরা কত কষ্ট করে ছেলেটাকে মানুষ করেছিলাম, কিন্তু আজকে সেই ছেলেই আমার দুঃখ কষ্ট বোঝে না। দিনের পর দিন এইভাবে ঘরে থেকে ঘরের যাতনা সহ্য করতে ওনার আর ভালো লাগছিল না। তাই এখন থেকে উনি প্রতিদিন বিকালবেলা পার্কের উদ্দেশ্যে রওনা দিতেন। তিনি প্রতিদিন বিকেলবেলা একটু হাঁটতে বেরোতেন এবং হাঁটতে হাঁটতে পার্কে যেতেন। পার্কে ওনার বয়সী আরও অনেক বৃদ্ধ ব্যক্তিরা আসতো। তারা সেখানে বিভিন্ন রকমের গল্পগুজব করত, বিভিন্ন রকমের আলোচনা করত। সেখানে রামচরণবাবু নতুন সদস্য ছিলেন। এর আগে তিনি কখনোই এইভাবে পার্কে যাননি, কারণ এর আগে ওনার কাছে কর্মব্যস্ত জীবন ছিল। কিন্তু এখন ওনার জীবনে না তো কোনো কাজ আছে, আর না তো নিজের ছেলে বৌমার তরফ থেকে উনি কোনো সম্মান পান। তাই ওনার বিষণ্ণ মনকে ঠিক করার জন্য উনি প্রতিদিন পার্কে যাওয়া শুরু করলেন। এভাবেই 2-1 দিন করতে করতে তিনি প্রায় প্রতিদিনই পার্কে যাওয়া শুরু করলেন। হঠাৎই একদিন পার্কে ওনার পুরনো দিনের বন্ধু সঞ্জীববাবুর সঙ্গে ওনার দেখা হয়ে গেল। প্রায় 15 বছর পর রামচরণবাবু সঞ্জীববাবুকে দেখছিলেন। এতদিন পর নিজের প্রিয় বন্ধুকে দেখে ওনার মনে প্রসন্নতা আসলো। 2 বন্ধু পার্কে বসে বসে নিজেদের ছোটবেলার স্মৃতিচারণ করতে লাগলেন। কথায় কথায় রামচরণবাবু তো নিজের পরিবারের কথা ভুলেই গেছিলেন, কিন্তু সঞ্জীববাবু যখন রামচরণবাবুকে তার পরিবার সম্বন্ধে জিজ্ঞেস করলেন, তখনই হঠাৎ করে উনি উদাস হয়ে গেলেন। এতদিন পর কারোর স্নেহপূর্ণ কথা শুনে ওনার চোখে জল চলে আসলো। উনি নিজের বন্ধুর সামনে নিজের সমস্ত বৃত্তান্ত বলতে লাগলেন। উনি বললেন, কত কষ্ট করে ওই ফ্যাক্টরিটাকে আমি তৈরি করেছিলাম, কত কষ্ট করে সেখানকার মেশিনগুলো কিনেছিলাম, সেখানকার প্রত্যেকটা ওয়ার্কারকে আমি নিজের পরিবারের মতো ভাবতাম, কিন্তু আজ আমার ছেলে আমাকে ওই ফ্যাক্টরিতে যেতে দেয় না। সারা দিন রাত বাড়িতে বসে থাকি, বাড়িতে নিজের বৌমার গঞ্জনা সহ্য করি, কিন্তু কী বা করব, এখন আমার করারও তো কিছু নেই। যেই ছেলেকে এত কষ্ট করে মানুষ করলাম, সেই ছেলেই এখন আর আমাকে পোছে না, আমাকে পাত্তাই দেয় না। সঞ্জীববাবু যখন রামচরণবাবুর এই সমস্ত সমস্যার কথা শুনলেন, তিনি বলতে লাগলেন, রামচরণ, তুমি কেন ভেঙে পড়ছো? তুমি এখনও ভেঙে পড়ার মতো বয়সে পৌঁছাওনি। এখনই ভেঙে পড়ো না, এখন সাহস দেখাও। ভয় পেয়ে কেন ঘরের এক কোণায় বসে রয়েছো?
তুমি এখন বাঘের মতো গর্জন করো। দেখো, তোমার মাথায় যথেষ্ট বুদ্ধি আছে, তুমি এত বড় একটা কোম্পানি তৈরি করেছো, তাই তোমাকে আমি আর কিছু বলতে চাই না। কিন্তু একটা কথা ভালো করে মনে রাখো, নিজের সম্মান নিজেকেই রক্ষা করতে হবে। তোমাকে যদি কেউ 10টা কথা বলে চলে যায় আর তুমি যদি সেটা চুপচাপ শোনো, তাহলে এক সময় তারা আরও বেশি তোমাকে লাঞ্ছনা গঞ্জনা দেবে, তারা আরও বেশি তোমার উপর পেয়ে বসবে। কিন্তু তুমি যদি প্রতিবাদ করো, তুমি যদি রুখে দাঁড়াও, তাহলে তারা কিন্তু তোমাকে একটার বেশি 2টো কথা বলতে ভয় পাবে। নিজের বন্ধুর কথা শুনে রামচরণবাবু মনে বল পেলেন। উনি যখন বাড়ি ফিরছিলেন, ওনার মনের সেই ভয় ভীতি যেন কোথায় হারিয়ে গেছিল। পার্ক থেকে উনি যখন বাড়ি ফিরলেন, দেখলেন ওনার মেয়ে ওনার বাড়িতে এসেছে। নিজের মেয়েকে দেখে রামচরণবাবু খুব খুশি হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, এতদিন পর নিজের বাবাকে দেখার সময় হলো তোর? কবে থেকে তোর জন্য অপেক্ষা করছিলাম, এতদিন কেন আসিসনি? রামচরণবাবু নিজের বৌমাকে বলতে লাগলেন, বৌমা একটু চা করে নিয়ে আসো, দেখো তোমার ননদ এসেছে। রামচরণবাবুর বৌমা চা এবং সামান্য তেলে ভাজা নিয়ে সেখানে আসলো। তখনই রামচরণবাবুর মেয়ে বলতে লাগলো, বৌদি বাবাকে এই সমস্ত তেলে ভাজা দিও না, তুমি তো জানো ওনার বয়স হয়েছে, আর এই বয়সে এত ভাজা পোড়া খাওয়া ওনার জন্য ভালো নয়। ওনাকে যখন কিছু খেতে দেবে তখন একটু হালকা পাতলা কিছু বানিয়ে দেবে। ননদের মুখ থেকে একথা শোনার সঙ্গে সঙ্গেই তার বৌদি চিৎকার করে বলে উঠল, এক তো মা চলে যাওয়ার পর থেকে কেউ না কেউ বাড়িতে সব সময় আসতেই থাকে, আমাকে কারোর না কারোর ফরমাইশ খাটতেই হয়, আর এখন আমি তোমার বাবার ফরমাইশও খাটবো, তাই না? ওনার কখন কি লাগছে, উনি কি খাবেন কি খাবেন না, এই সমস্ত কিছু এখন আমাকেই দেখতে হবে। তোমরা কি চাও বলো তো আমি সারাদিন রান্নাঘরেই পড়ে থাকি? দেখো, নিজের বাবার যদি এতই চিন্তা হয় তাহলে এক কাজ করো, তোমার বাবাকে তুমি তোমার বাড়িতে নিয়ে যাও। বৌমার এত তীক্ষ্ণ কথাবার্তা শুনে রামচরণবাবু হয়রান হয়ে গেলেন। তিনি আজকে আর চুপ থাকাটা যথাযথ মনে করলেন না। রামচরণবাবু বলতে লাগলেন, ব্যাস অনেক হয়েছে, আর নয়। এতটুকু বলেই রামচরণবাবু চুপ করে গেলেন। কিছুক্ষণ বাদে রামচরণবাবু বলতে লাগলেন, দেখো বৌমা, এটা আমার বাড়ি, এই বাড়িটাকে আমি তৈরি করেছি, আর এই বাড়ি থেকে আমাকে বার করার তুমি কে? রামচরণবাবুর কথা শুনে তার বৌমা চিৎকার করে বলে উঠলেন, কি কি বলছেন আপনি? আপনি এই সমস্ত কথা বলছেন কি করে? তখনই রামচরণবাবু বলে উঠলেন, বৌমা আমার কথা এখনো শেষ হয়নি। এই বাড়িতে এখনো পর্যন্ত কেউ এত বড় হয়ে যায়নি যে আমার কথার উপর কথা বলতে পারে। রামচরণবাবু নিজের বৌমার সঙ্গে এইসব বিষয় নিয়ে আলোচনা করছিলেন, তখনই সেখানে অমর্ত্য চলে আসলো। অমর্ত্য নিজের বাবাকে এইভাবে চিৎকার চেঁচামেচি করতে দেখে চিৎকার করে বলতে লাগলো, বাবা এগুলো কি হচ্ছে? ছেলের চিৎকার শুনেও আজকে রামচরণবাবু চুপ করলেন না। ছেলের চোখে চোখ রেখে বলতে লাগলেন, এই কথা তো আমার তোমাদেরকে জিজ্ঞেস করা উচিত যে বাড়িতে তোমরা কি লাগিয়ে রেখেছো, কি করছো তোমরা বাড়িতে। এছাড়াও অনেক হয়েছে তোমার ফ্যাক্টরি খেলা, আর নয়। আমার ফ্যাক্টরি যতদিন আমি বেঁচে আছি আমি সামলাবো, আমি চালাবো, এখনও আমি ওই ফ্যাক্টরির মালিক। এত কষ্ট করে রক্ত জল করে আমি আমার ফ্যাক্টরি তৈরি করেছিলাম, আর এখন তুমি আমাকে আমার ফ্যাক্টরিতেই ঢুকতে দিচ্ছ না? এত কষ্ট করে আমি এই বাড়িটা বানিয়েছিলাম, আর তোমার বউ বলছে আমি যেন বাড়ির থেকে বেরিয়ে যাই। আমি এখানে ঠিকভাবে খেতে পারবো না, ঠিকভাবে থাকতে পারবো না, আমার আপনজনকে আমি বাড়িতে ডাকতে পারবো না। একটা কথা খুব ভালো মতো তোমরা দুজন নিজের কানে ঢুকিয়ে নাও, এই বাড়িটা আমার, যেখান থেকে কিছুক্ষণ আগে তোমার বউ আমাকে বার করতে চাইছিল। তাই এই বাড়ি থেকে যদি কেউ চলে যায় তাহলে সেটা হলো তোমরা। কিছুক্ষণের মধ্যেই নিজের জিনিসপত্র প্যাক করো আর এখান থেকে বেরিয়ে যাও। না আমার তোমাকে প্রয়োজন, না তোমার দয়ার প্রয়োজন। কাল থেকে না তুমি ফ্যাক্টরিতে যাবে, আর না তো তোমরা এই বাড়িতে থাকবে। একটা কথা মনে রেখো, আমি বৃদ্ধ অবশ্যই হয়ে গেছি, কিন্তু আত্মসম্মান আমার মরে যায়নি। অমর্ত্য আর তার স্ত্রী রামচরণবাবুর এই রূপ দেখে হতবাক হয়ে গেল। তাদের মুখে কোনো কথা ছিল না। এমনটা বলেই রামচরণবাবু নিজের ঘরে ঢুকে গেলেন, আর রামচরণবাবুর মেয়ে সেখান থেকে নিজের বাড়ি চলে গেল। যাওয়ার আগে সে নিজের দাদা বৌদিকে বলে গেল, তোরা খুব ভুল করেছিস, এমন একটা মানুষকে তোরা আজ খেপিয়ে দিয়েছিস যে মানুষটা তোদের জন্য নিজের সব কিছু ত্যাগ করে দিয়েছিল। তোরা ওনাকে একটু সুখ দিতে পারলি না। আজকে বাধ্য হয়ে উনি এমনভাবে রেগে গেলেন, এমন এমন কথা বলতে বাধ্য হলেন। এতটুকু বলে রামচরণবাবুর মেয়ে সেখান থেকে নিজের বাড়ি চলে গেল।
এদিকে পরদিন সকাল থেকে রামচরণবাবুর ছেলে বৌমার ব্যবহারের মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়ে গেল। সকাল সকাল রামচরণবাবুর বৌমা ওনার জন্য ডালিয়া বানিয়ে আনলো। এদিকে অমর্ত্য নিজের বাবাকে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে বাবার জন্য অপেক্ষা করতে লাগলো। আজ রামচরণবাবু ফ্যাক্টরিতে গিয়ে ওয়েটিং রুমে বসেননি, তিনি আজকে নিজের সিটে বসেছিলেন। আপনারা জীবনে এমন একটা মানুষের জন্য পাগল হয়ে হন্যে হয়ে ঘুরে বেড়ান যে কিনা আপনার সামান্য একটা ভুলের কারণেই আপনাকে নিজের জীবন থেকে দূর দূর করে তাড়িয়ে দেবে। যতক্ষণ আপনি তাকে সকল ধরনের সুযোগ সুবিধা দিতে পারবেন, শুধুমাত্র ততক্ষণ সে আপনাকে মাথায় তুলে রাখবে। কিন্তু যখনই আপনি তার স্বার্থ পূরণ করতে পারবেন না, ঠিক তখনই সে নিজের মাথা থেকে আপনাকে ছুঁড়ে মাটিতে ফেলে দেবে। একটু ভেবে দেখুন তো, আপনার খারাপ সময়ে আপনাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদা মানুষটা আপনার বাবা মা ছাড়া আর কে আছে? বন্ধুরা, আমাদের নিজের বাবা মাকে সবসময় শ্রদ্ধা করা উচিত, তাদেরকে ভালোবাসা উচিত, কারণ তারা শুধুমাত্র আমাদের ভালোবাসা চায়, আমাদের একটু সময় চায়। তবে বয়সকালে আমরা তাদেরকে যথাযথ সময় দিই না। হয়তো আমরা কাজের চাপে এতটাই ব্যস্ত হয়ে যাই যে তাদেরকে সময় দেওয়ার কথা আমাদের মনেই থাকে না। কিন্তু একবার ভেবে দেখুন, তারা কতটা কষ্ট পাচ্ছে, তারা কতটা অসহায় বোধ করছে বয়সের এই পর্যায়ে এসে, তারা কতটা একাকিত্ব বোধ করছে। আর আমাদের উচিত আমাদের বাবা মার সেই একাকিত্ব দূর করা, তাদেরকে একটু সময় দেওয়া, কিছুক্ষণ হলেও তাদের সঙ্গে বসে কথা বলা, তাদের মনের কথা জানার চেষ্টা করা। বন্ধুরা, আজকের এই কাহিনী এই বিষয় নিয়েই রচিত ছিল। আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। বন্ধুরা, আমাদের এই কাহিনীগুলোর উদ্দেশ্য কিন্তু আপনাদের কষ্ট দেওয়া নয়। এই কাহিনীর উদ্দেশ্য হলো আপনাদেরকে সঠিক শিক্ষা প্রদান করা, যে শিক্ষা আমাদেরকে একটি সুন্দর সমাজ গঠনে সহায়তা করবে। তাহলে চলুন আমরা সকলে মিলে একটি সুন্দর এবং সুস্থ সমাজ গঠন করি। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। এছাড়াও আপনারা যদি আমাদেরকে আমাদের ফেসবুক পেজে ফলো করতে চান, তাহলে আমি আমার ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।